আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবার ভিডিও ক্রিয়েট করার একটু সময় পেলাম। তা চেষ্টা করবো প্রত্যেকদিন অন্তত ভিডিও একটা করে দেওয়ার জন্য, যাতে আমাদের যারা এসএসসি 2025-এর শিক্ষার্থী আছে তাদের কিছুটা হইলেও উপকার হয়। আমি মূলত এখন যেই ভিডিওগুলো আজকে থেকে শুরু করব, অর্থাৎ এখন চলতেছে হচ্ছে মে মাসের আমাদের শেষের দিকে হচ্ছে প্রিটেস্ট পরীক্ষা, যারা এসএসসি 2025, তাদেরকে ডেডিকেট করে মূলত ভিডিওগুলো বানানোর চেষ্টা করবো, যাতে উপকার আছে। আমি বিশেষ করে ভাবছি যে কিছু ইম্পর্টেন্ট সৃজনশীল বা এমনি বেসিক সৃজনশীল যেগুলা সলভ করলে হয়তো বা কিছু স্টুডেন্টের উপকার হতে পারে, সেই সৃজনশীলগুলো আমি দেখানোর চেষ্টা করব। তা সেই সুবাদে আজকে আমি একটা সৃজনশীল লিখছি, এখন এটা আমি একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি। সৃজনশীলটা মূলত হচ্ছে পরিমিতি অংশ। আর আমাদের এবারে প্রিটেস্ট পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, অর্থাৎ এসএসসি 2025, এদের প্রিটেস্টে মূলত 16.3 অনুশীলনী এবং 16.4 অনুশীলনীর আলোকে সৃজনশীলগুলো আসবে। তাই আমি সেটার উপরে বেস করেই একটা সমাধান দেখানোর চেষ্টা করছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমরা দেখলে হয়তো বা উপকৃত হব। তাহলে শুরু করা যাক। উদ্দীপকটা আমি একটু পড়ে নেই। উদ্দীপকটা এমন যে, রহিম একটি আয়তকার ঘনবস্তু তৈরি করলেন যা 48 বর্গমিটার। মানে একটা আয়তকার ঘনবস্তু তৈরি করেছে রহিম নামক একজন ব্যক্তি, যেটার ক্ষেত্রফল 48 বর্গমিটার, ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান। অর্থাৎ ভূমিটার ক্ষেত্রফল দেওয়া রয়েছে, সরাসরি বোঝাই যাচ্ছে এইটা ভূমির উপর। এইটা এখন বলতেছে যার উচ্চতা দেওয়া আছে, উচ্চতা এই যে উচ্চতা 3 দেওয়া আছে, এবং কর্ণের দৈর্ঘ্যও দেওয়া আছে। একটা আয়তকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য থাকে, অবশ্যই আমরা সবাই জানি। এটার দৈর্ঘ্য দেওয়া আছে এত মিটারে, সব কয়টা স্কেলই, এটা বর্গমিটার, এটা মিটার, এটা মিটার। আচ্ছা, ক নম্বর প্রশ্নটা এমন, আয়তকার ঘনবস্তুর আয়তন কত। আমরা ভালো করে দেখি অঙ্কটা, দেখলে মনে হচ্ছে খুবই সহজ, তারপরে আমরা একটা সলিউশন করার চেষ্টা করি, হয়তো যারা দেখবো তাদের কিছুটা উপকারে আসবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের ঘনবস্তুর আয়তনটা আমরা ঘনবস্তুর যেই আমাদের বের করতে বলেছে ঘনবস্তুর আয়তন, এটা আমরা বের করে ফেলি। তাহলে আমরা শুরু করা যাক। ক নাম্বারের সমাধান। ক নাম্বার সমাধানটা কিভাবে করবো আমরা? আয়তকার ঘনবস্তুর আয়তন বের করতে বলি। স্যার, আয়তন মানে আমরা জানি হচ্ছে মূলত দৈর্ঘ্যর সাথে প্রস্থ এবং উচ্চতা পরস্পর তিনটা যদি গুণ দেই আমরা, তাহলে আমরা মূলত আয়তন পাই। আমাদের কাছে অলরেডি বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান, অর্থাৎ এই আয়তকার যে ঘনবস্তুটা দেওয়া আছে আমাদের উদ্দীপকে, এই উদ্দীপকটার অর্থাৎ উদ্দীপকের ঘনবস্তুটার ক্ষেত্রফলটা দেওয়া আছে। আর সাথে আমাদের বইয়ে দেখতেছি উচ্চতাটাও দেওয়া আছে। বই বলা ভুল হয়ে যাবে, আমাদের এখন বোর্ডে দেওয়া আছে। তাই এটার থেকে আমরা এখন বের করে চলি। তাহলে আমি লিখতে পারি, আমি একটু ধরে নেই যাতে আমার মানগুলো ধরতে একটু সুবিধা হয়, পরবর্তী সৃজনশীলের খ এবং গ করার জন্য অনেক সহজ হবে। আমি এখান থেকে ধরে নেব। তাই ধরি আয়তকার আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, আমি এ ধরে নিই মিটার। একইভাবে আয়তকার ঘনবস্তুর প্রস্থ ধরে নিই, আমি হচ্ছে বি মিটার, এবং আয়তকার ঘনবস্তুর উচ্চতাটাও আমি ধরে নিই, উচ্চতা আমি ধরে নিলাম সি। আর এটার ভ্যালু আমাদের বইয়ে দেওয়া আছে, লিখিত বোর্ডে দেওয়া আছে 3 মিটার। এই তিনটার আমার ভ্যালু দেওয়া আছে, এখন আমি তিনটা থেকে বের করে ফেলি। তাহলে আমরা ঘন বস্তুর আয়তন, আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। অবশ্যই যেহেতু এটা আয়তকার ঘনবস্তু, তিনটা আলাদা আলাদা আমাদের মান দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই তিনটাকে আমরা গুণ দিলে মিটার 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 তিনটা মিটার স্কেলে, তাহলে উত্তর পাওয়া যাবে হচ্ছে, এককটা আসবে হচ্ছে ঘন মিটার। এটা আমরা সবাই জানি, যেহেতু মিটার দেওয়া আছে তাই ঘন মিটার আসছে। দৈর্ঘ্য আমাদের কত? দৈর্ঘ্য আমরা জানি না, মূলত আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ উদ্দীপকে আলাদা করে দেওয়া নেই, কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ যদি আমরা গুণ দিই তাহলে আমরা সাধারণত পাই হচ্ছে ক্ষেত্রফল গুণ উচ্চতা। আমি জাস্ট দৈর্ঘ্য আর প্রস্থটাকে গুণ দিয়ে ক্ষেত্রফল বানিয়ে দিলাম ঘন মিটার। এখন এই ক্ষেত্রফলটা আমাদের মান দেওয়া বইয়ে উদ্দীপকে আবারও ভুল করছি আমি, উদ্দীপক বলতে হবে এটা ক্ষেত্রফল দেওয়া 48 আর উচ্চতা 3 মিটার, তখন এত ঘন মিটার। এটাকে যদি আমি ক্যালকুলেট করলে কত আসে? 48 গুণ 3, 144। তাহলে 144 ঘন, এটা আমাদের খুবই সহজ, একদমই সহজ বলা চলে। যে আমি
আয়তকার ঘনবস্তুর দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম, প্রস্থ ধরে নিয়েছিলাম, উচ্চতা সি ধরে নিয়েছিলাম, আর সি ভ্যালুটা দেওয়া আছে আমাদের 3 মিটার। এবার আয়তকার ঘনবস্তুর মানে আয়তকার ঘনবস্তুর আয়তনের সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, দৈর্ঘ্য আর প্রস্থ গুণ দিলে পাওয়া যায় ক্ষেত্রফল। আর উচ্চতা আমি পাশে বসিয়ে রাখছি, ক্ষেত্রফলের মানটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে বসাইছি, এবং উচ্চতার মানটাও দেওয়া আছে, দুটো গুণ করলে 144 ঘনমিটার চলে আসে। অর্থাৎ 2 মার্কের যে উত্তরটা সেটা আমাদের ইতিমধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা ক নম্বরটা শেষ করে ফেলছি। এখন আমরা যদি খর দিকে একটু নজর দিই, তাহলে আমি খটা এইখানে একটু করার চেষ্টা করব। এখানে বোর্ডের পরিমাণটা ছোট, একটু কষ্ট করে দেখতে হবে আশা করি। ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করতে বলছে আমাদের, কিন্তু উদ্দীপকে উচ্চতাটা দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে, কিন্তু কোনোভাবে দৈর্ঘ্য আর প্রস্থ এটা কিন্তু দেওয়া নেই। এখন আমি দৈর্ঘ্য প্রস্থটা বের করার চেষ্টা করি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ বের করার জন্য আমার কিছু অংশ নিয়ে কাজ করতে হবে। বিভিন্ন আমি সমীকরণ বানিয়ে করার চেষ্টা করব। যদি আমরা দেখি তাহলে ইনশাল্লাহ হয়তো বা পেরে যাবো। তাহলে ঘনবস্তুটির দৈর্ঘ্য ও প্রস্থ কিভাবে আমরা নির্ণয় করব, দেখি আমাদের কাছে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে কিনা। আমরা ইতিমধ্যে জানি যে আমাদের কাছে নতুন একটা ইনফরমেশন যেটা নিয়ে আমাদের কতে কাজ করা হয়নি, সেটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। এখন আমরা ঘনবস্তু বিষয়ক কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটা জানি। সূত্রটা হচ্ছে √a² প্লাস b² প্লাস c²। তাহলে এই কর্ণের দৈর্ঘ্যের সূত্র সমান আমি 13 লিখতে পারি, কারণ এটার ভ্যালু দেওয়া আছে। তাহলে আমি লিখি, আমরা জানি কর্ণের দৈর্ঘ্য √a² প্লাস b² প্লাস c², এটা জানি। তাহলে আমি প্রশ্ন মতে লিখতে পারি, কি লিখতে পারি, আমাদের যে কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র এবং উদ্দীপকের যে কর্ণের দৈর্ঘ্য, এই দুটো পরস্পর সমান, কারণ এটা মূলত একটা আয়তকার ঘনবস্তু নেই। তাহলে দুটাকে আমি পরস্পর সমান লিখতে পারি। আসি, এখন আমাদের হাতে কিন্তু সি ভ্যালুটা দেওয়া আছে, সি এর মানটা দেওয়া আমরা ইতিমধ্যেই জানি, 3 দেওয়া আছে। আমি 3টা বসাই দিই, a² প্লাস b², সি মান হচ্ছে 3। 3 যদি আমি এখানে বসাই, 3 এর মাথার পরে যেহেতু স্কয়ার আছে, স্কয়ার করলে হয় 9। একবার করে দেই কাজ, তাহলে তুলনামূলক লাইনের পরিমাণটা আমাদের কমে যাবে। এখন আমার মাথার পরে কিন্তু রুট আছে, অর্থাৎ এই যে a² প্লাস b² প্লাস 9, এটার মাথার পরে রুট আছে। এই রুটটা ওঠানোর জন্য আমরা উভয় পক্ষে বর্গ করে দেব। বর্গ করে দিলে কি হবে, আমি একটু ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করতেছি, তারপরও ভেঙে ভেঙে দেখানো এখনটা ঠিক না, যেহেতু আমরা টেনে উঠে গেছি। উভয় পক্ষে আমি বর্গ করছি, বর্গ করলে √² ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে a² প্লাস b² প্লাস 9, আর এর পাশে থাকে হচ্ছে 13² করলে হয় 169। a² আর b² কে আমি এখানে রাখি, আর প্লাস 9 কে যদি আমরা পক্ষান্তর করে দিই তাহলে -9 হয়ে যায়। অর্থাৎ 169 থেকে যদি 9 কে আমরা পক্ষান্তর করি -9 হয়। এটাকে যদি আমরা বাদ দিই, বাদ দিলে থাকে হচ্ছে 160। এটাই হচ্ছে আমার a² প্লাস b² ইকুয়াল টু 160। এটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখতে পারি, এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি। তাহলে আমাদের চলে আসলো, অর্থাৎ a² প্লাস b² মান 160 আমরা পেয়ে গেছি, এটাকে আমি একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখি। এরপর আমার বাদ বাকি অংশ করা যাক। আমার কাছে ক্ষেত্রফলটা দেওয়া আছে, অর্থাৎ a গুণ b, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটার ভ্যালু দেওয়া আছে। ওইটাকে ব্যবহার করে আর একটা সমীকরণ বানানো যায় কিনা বা কাজ করা যায় কিনা, আমরা একটু সেইটার চেষ্টা করি। আমার যেহেতু এখানে স্পেস খুব কম, আমি এই ক নম্বরের অংশটা মুছে দেওয়ার চেষ্টা করি। ক নম্বর যে অংশটা আছে এটা আমরা একটু মুছে দিই, মুছে দিয়ে এখানে খ লিখে দিচ্ছি। এটা মূলত খ নম্বরের প্রশ্ন, আমি এরপর থেকে পড়ার চেষ্টা করি। তাহলে আমি এখান থেকে এমন এইটুকুর মান আমরা অলরেডি জানি, a² প্লাস b² সমান 160। এটাকে ব্যবহার করে আমরা এমন কিছু তৈরি করার চেষ্টা করবো, অর্থাৎ সমীকরণ তৈরি করার চেষ্টা করবো দুইটা, যাতে তাদেরকে আমরা যদি যোগ বিয়োগ করি সমীকরণ দুইটাকে, তাহলে হয়তো বা এ থেকে এ আউট হয়ে যাবে অথবা বি আউট হয়ে যাবে, যে কোনো একটাকে আউট করা যাবে। করে আমি এক এক করে, অর্থাৎ এর মান আমি জানি, আমরা বলছি হচ্ছে দৈর্ঘ্য, এবং বির মান এটা বলছি আমরা প্রস্থ, মান বের করতে হবে। তাহলে আমি অলরেডি এখান থেকে, অর্থাৎ কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র আছে সেটা থেকে কর্ণের দৈর্ঘ্যের মান উদ্দীপকে দেওয়া ছিল, এখান থেকে আমি একটা সমীকরণ ডেভেলপ করছি। এরপরে কাজটা আমি করি, এখানে আমরা একটা সূত্র জানি, বীজগণিতীয় সূত্র বলি আমরা এটাকে, a² প্লাস b² ইজ ইকুয়াল টু a প্লাস b হোল স্কোয়ার -2। আমি চাইলে এখানে মাইনাস একটা ব্যবহার করে এখানে প্লাসও দিতে পারতাম, যে কোনো একটা দিয়ে করা যাবে। তাহলে আমি এইটুকুর মান কিন্তু অলরেডি জানি, 1 নম্বর সমীকরণ থেকে 160 মিটার বসে দিচ্ছি। a প্লাস b হোল স্কোয়ারকে রেখে দেই -2। a b এর মানটা আমরা ইতিমধ্যে জানি, a b মান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, b এর মানটা বসে দিচ্ছি, a b এর মানটা হচ্ছে 48, বসে দিই 160
এ প্লাস বি হোল স্কোয়ার, এটা গুণ দিলে আসে মনে হয় 96। হ্যাঁ ঠিক বলছি, 160। এটাকে পক্ষান্তর করি তাহলে হয় 96, তাহলে একুশ থাকে প্লাস বি তার হোল স্কোয়ার, এটাকে যদি যোগ দিই আমরা সম্ভবত হয় 256। এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ারটাকে পক্ষান্তর যদি করি তাহলে অবশ্যই প্লাস মাইনাস রুট ওভার আসবে, কিন্তু একটু বলে রাখা ভালো যেহেতু আমরা পরিমিতি অংশটা করছি, আর পরিমিতির এখানে যতগুলা চলক আছে অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এগুলো সবগুলাই দৈর্ঘ্য বলে দেয়, আর দৈর্ঘ্য কখনো নেগেটিভ বা ঋণাত্মক হয় না, এই জন্য আমরা রুটের আগে মাইনাস দিচ্ছি না, অর্থাৎ প্লাস নিয়ে কাজ করছি। তাহলে বিষয়টা এমন হয়, তাহলে আমি একটু ঘুরিয়ে একবারে লিখে দিই, তাহলে 256কে এর করলে কত হয়, সম্ভবত 16 হয়, খেয়াল করি, ঠিক খেয়াল নাই, 256কে যদি আমরা রুট করি 256, আসল ঠিক আছে, খেয়াল আছে, এত মিটার, এটা চলে আসছে একটা সমীকরণ, ঠিক আছে, এটাকে 2 নাম্বার দিই আমি, ঠিক আছে। আর এবার a প্লাস বি আমি একটা ভ্যালু বের করছি, একইভাবে আমি এর উল্টা সূত্র ব্যবহার করে a মাইনাস বিটা বের করব, ঠিক আছে। তাহলে আমরা এর নিচ থেকে করার চেষ্টা করি, আবার আমরা জানি ছিল, আবার তাহলে আমি এর উল্টা সূত্র ব্যবহার করি, অর্থাৎ নেগেটিভ সূত্র যেটা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এটা মূলত সূত্র অনুসিদ্ধান্ত নামে বেশি পরিচিত, সূত্র হিসেবে অনেক জায়গায় আমাদের লাগে আর কি, জাস্ট এখানে প্লাস ছিল, এখানে মাইনাস বসছে, এখানে মাইনাস ছিল, এখানে প্লাস বসছে, এই মানগুলো বসাবো, এটুকুর মান আমরা অলরেডি জানি 160 সমান, এটুকুর মান আমরা জানি না, এটার মানই বের করবো, আর প্লাস 2, এ বির মান আমি ইতিমধ্যে জানি, এখানে দৈর্ঘ্য প্রস্থ লিখতে চাইছিলাম, এ বির মান যেহেতু এ মানে দৈর্ঘ্য আর বি মানে প্রস্থ, আর দুটার গুণফল মানে হচ্ছে ক্ষেত্রফল, এটুকুর মানে বসে দিয়েছিলাম, এই জন্য আলাদা করে দেখানোর প্রয়োজন নেই, যেহেতু অঙ্কের সাইজ বড় দেখাতে গেলে অনেক সময় চলে যাবে। গুণ দিলে আসে হচ্ছে 96, আগে পড়া হচ্ছে, এটাকে পক্ষান্তর করি তো -96 হোল স্কোয়ার, এটাকে বিয়োগ করলে মিলবে আসে 64, আমি যদি পক্ষান্তর করি স্কোয়ারটাকে পক্ষান্তর করলে সেম, আগে এই পাশে যে কাজটা করা হয়েছে ঠিক একই কাজ বারবার করা হচ্ছে, তাহলে আমার a মাইনাস বি স্কোয়ার হবে না, a মাইনাস বি সমান সমান আসে হচ্ছে 8 মিটার, এটা 3 নম্বর সমীকরণ, 1 2 3। দেখি আমি প্রথমত কর্ণের দৈর্ঘ্যটা বের করে নিয়েছিলাম 1 নম্বর সমীকরণ থেকে, এই মানটা এই মানটা ব্যবহার করে আমি এই যে সূত্র বীজগণিত একটা সূত্র দুইটার মাধ্যমে a প্লাস বির মানটা বের করছি, সমীকরণের মাধ্যমে a মাইনাস বির মানটা বের করছি। এখন যেহেতু আমার হাতে দুটো সমীকরণ আছে, এই দুটো সমীকরণকে আমি প্রথমত একবার যোগ দেবো, যোগ দিলে বিটা আউট হয়ে যাবে, যেভাবে বলছিলাম এর মানটা বের হয়ে আসবে, একইভাবে আমি চাইলে যোগ দিতে পারি, অথবা বির মানটা বা এর নির্ণয়কৃত মানটা আমি যদি একটা সমীকরণে বসিয়ে দিই তাও হবে, যেভাবে আমরা করতে চাই করা যাবে। আমি 2 ও 3 নং সমীকরণ যোগ করি এই যে সমীকরণ a প্লাস বি, আর এই পাশে প্লাস মাইনাস বি কত, এই পাশে আছে হচ্ছে 16, আর এই পাশে হচ্ছে 8, আমরা যদি যোগ দিই তাহলে ব্যাপারটা দাঁড়ায় একটু জায়গা কম, ছোট ছোট করে করতে হবে, বি আর বি ভ্যানিশ হয়ে যায়, এ আর এ থাকে, একটা এ আর একটা এ যদি যোগ করি আমরা 2a হবে, আর 16 আর 8 যোগ করলে হবে হচ্ছে আমার 24, 2 এর পাশে গুণ অবস্থা আছে, এর সাথে এর পাশে পক্ষান্তর করলে ভাগ হয়ে যাবে, আর যদি 2কে আমরা 24কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে আসে হচ্ছে 12 মিটার, এটাই আমার কাঙ্ক্ষিত দৈর্ঘ্য, এই মানে আমি দৈর্ঘ্য ধরে নিয়েছিলাম। একইভাবে আমি যদি এর মানটা 1 নাম্বার অথবা 2 নম্বরে বসাই, 1 নম্বরে বসাতে পারি, 1 নম্বরে বসাতে পারি, 2 নম্বরে বসাতে পারি, 3 নম্বরে বসাতে পারি, যেটা তুলনামূলক সহজ এবং ক্যালকুলেশনটা সময় কম নেয় এমন একটা বসানোর চেষ্টা করি আমরা, আমি 2 নাম্বারটাতে বসাচ্ছি, 2 নং এ এর মান বসিয়ে, তাহলে আমি বসাই a 12 প্লাস বি ইজ ইকুয়াল টু 16, অতএব বি সমান সমান পাওয়া যায় 12কে যদি পক্ষান্তর করি আমরা তাহলে নেগেটিভ হয়ে যায়, 16 থেকে 12কে বাদ দিলে 4 মিটার।
এটা আমাদের উত্তর, এই একটা উত্তর, এই একটা উত্তর। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি আমি প্রথমত কি কাজ করছি। আমাদের দৈর্ঘ্য, ঘনবস্তুটার দৈর্ঘ্য প্রস্থ বের করতে দিয়েছিল। এখন আমি কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি, সেই সূত্রের সাথে কর্ণের দৈর্ঘ্যের একটা মান দেওয়া ছিল, ওইটাকে আমি সমীকরণ আকারে দিয়ে রূপ দিয়ে আমি এখানে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ভ্যালুটা বের করে নিয়ে আসছি, আমরা দেখতেই পারছি ক্যালকুলেশন করে। এরপরে আমি এইখান থেকে চলে আসছি এইখানটাতে, একটু একটু আলাদা করে দিই, এটা আলাদা নেই, ঠিক আছে। এইখানটার থেকে এখানে আসছে a প্লাস বি হোল স্কোয়ার, এটা বীজগণিতের সূত্র। এখান থেকে আমি a প্লাস বির মানটা বের করে নিয়ে আসছি, একই সূত্র, অর্থাৎ এখানে তার উল্টা সূত্র বলি আমরা, সেম সূত্রের উল্টা সূত্র বা অনুসিদ্ধান্ত বলতে পারি। a প্লাস বির জায়গায় আমি মাইনাস বসিয়েছি, আর মাইনাসের জায়গায় প্লাস, উল্টা, এটা আমরা সবাই এটার সাথে পরিচিত। এখান থেকে আমি a মাইনাস বির মানটা বের করে একটা সমীকরণ যোগ দিচ্ছি, আর দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে আমি জাস্ট এর মানটা একবার আর বির মানটা বের করে ফেলছি। একদমই সহজ আমার কাছে মনে হয়, আপনাদের কাছেও হয়তো সহজ বলেই মনে হবে। তা আমরা একটু বাসায় একটু অবশ্যই এই বিষয়গুলো ভালো করে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। যাই হোক, তাহলে আমাদের খ নাম্বারটা যেহেতু শেষ হয়ে গেল, আমি গ নাম্বার যে লাস্ট অঙ্কটা আছে এটাই করার চেষ্টা করি। তাহলে আমি এটা মুছে দিই। তাহলে আমাদের লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বারটা কি আছে আমি একটু পড়ি। প্রতি মানে 1 বর্গমিটার 50 পয়সা হিসেবে ওই ঘনবস্তুতে সীসার প্রলেপ দিতে কত খরচ হবে? মানে যে ঘনবস্তুটা তৈরি হবে ওইটাই আমরা সীসার প্রলেপ দেব, ঠিক আছে। সীসার প্রলেপ দেওয়ার জন্য আমার বলতেছে 1 বর্গমিটারে খরচ হবে হচ্ছে 50 পয়সা। এখন তো আর পয়সার যুগ নাই, এখন এই পয়সাটাকে একটু টাকাতে কনভার্ট করে নিয়ে অঙ্ক করা সহজ হবে। তাহলে আমার তুলনামূলক অঙ্ক সাইজ সাধারণত টাকাতে হিসাব করা হয়, পয়সাতে থাকলে তখন আমরা গণিতের ক্ষেত্রে সব টাকাতেই নিয়ে আসি আর কি। আমরা পয়সাটাকে টাকাতে কনভার্ট করে আমি সম্পূর্ণ আমাদের যেই ক্ষেত্রফল আছে ওইখানে কতটুকু সীসার প্রয়োজন পড়ে সেটা আমরা বের করে নেব। তারপরে ওই সীসার পরিমাণকে আমরা খরচটা হবে, টোটাল খরচটা বের করতে হবে। খুবই সহজ এটা। তাহলে গরম করা শুরু করে দিই। আসি, তাহলে 1 বর্গমিটারে 50 পয়সা খরচ হয়। এখন তাহলে 1 বর্গমিটারে, এখন তাহলে টোটাল বর্গমিটার লাগবে আমাদের। আমি কিন্তু টোটাল বর্গমিটার জানি না, অর্থাৎ আয়তকার ঘনবস্তুর যে টোটাল সম্পূর্ণটুকু ক্ষেত্রফল যে অ্যাকচুয়ালি কত আমি জানি না। আমাদের শুধুমাত্র যে ভূমির ক্ষেত্রফলটা কিন্তু উদ্দীপকে দেওয়া আছে। এইখানে অনেকে ভুল করি, একটা সিম্পল একটা ভুল, সেটা কি, এই যে 48 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট ভূমির উপর দণ্ডায়মান একটা ঘনবস্তু যেহেতু, অর্থাৎ এটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই আছে। আর দিক আছে মূলত, আমরা যদি বলি এর হচ্ছে তল আছে হচ্ছে 6টা। এখন এই সব 6টা তলের কথাই কিন্তু আমার এই গ প্রশ্নে বলা হয়েছে। এখন আমরা অনেকে 48 বর্গমিটার ক্ষেত্রফলকে, অর্থাৎ এই ভূমির যে ক্ষেত্রফল আছে এটাকে ধরেই কাজ করে দিই, কিন্তু এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল হয়ে যাবে। তাহলে আমাদের আগে সমগ্র তল, অর্থাৎ এই যে 6টা তলের একত্র করলে যে ক্ষেত্রফলটা আসে এটা আমার বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা জানি আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল। সূত্র হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। এটা সাধারণত প্রচলিত অর্থে ধরা হয় আর কি। এ দ্বারা বোঝায়, আমি এটা কতেও লিখে রাখছিলাম, এ মান হচ্ছে দৈর্ঘ্য, বি মান হচ্ছে প্রস্থ, আর সি মান হচ্ছে উচ্চতা। আমরা 2 গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ প্লাস প্রস্থ গুণ উচ্চতা প্লাস উচ্চতা গুণ দৈর্ঘ্য, এটাই হচ্ছে মূলত সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। মানগুলো আমি বসাই হিসাব নিকাশ করে করি, আমি শর্টকাটে করার চেষ্টা করি। এ আর বি, এই মানে আমার, আমি একটু লিখে নেই আমার মূলত কি কি মান বের হয়েছিল। এ মানে বের হয়েছিল সম্ভবত 12, বি মানে বের হয়েছিল সম্ভবত 4, খেয়াল নাই, 4 বের হয়েছিল কি, বি মানে 4 বের হয়েছিল, আর সি মানে সি মানে তো বের করা নাই, সি মানে জাস্ট দেওয়া আছে। এই তিনটা মানে আমি একটু জাস্ট বোঝার জন্য লিখে রাখলাম। এ বি আমি গুণ করে একবার বসিয়ে দেবো। এ আর বি, এ মানে হচ্ছে 12 আর 4, যদি গুণ দেই তাহলে আমার আসা হচ্ছে 48। বি আর সি, বি গুণ দিলে আসা হচ্ছে 12,
আর সি আর এ সি এ এটা গুণ দিলে হয় 3 × 36 বর্গমিটার। এটা আমার যোগ দেওয়া দরকার, আর এটা যোগ দিতে হবে। তাহলে আমার কত আসে? 48 যোগ 12 যোগ 36, এটা আসে হচ্ছে 96। 96 যদি আমরা 2 এর সাথে গুণ দিই সেটা হচ্ছে 100। 194 হয়ে যাবে। 192 ঠিক আছে, 192 বর্গমিটার। এটা আমার স্যার টোটাল, অর্থাৎ সমগ্র তল হিসাব করলে যতটুকু ক্ষেত্রফল আসে এইটা হচ্ছে সেইটা। এটা ধরে আমার কাজ করতে হবে, আমরা কিন্তু এটা ধরে কাজ করব না, কারণ এটা শুধুমাত্র ভূমির ক্ষেত্রফল আর এটা সমগ্র তলে। এখন আমার সম্পূর্ণ তলের ক্ষেত্রফলটা চলে আসছে। এখন 1 বর্গমিটারে আমার খরচ হয় 50 পয়সা। এই 192 বর্গমিটারে কতটুকু খরচ হয় এটাই বের করতে হবে। তাহলে আমি এটা এই পাশে করব, অতএব 1 বর্গমিটার এ খরচ হয়, মানে ওই যে সিসার প্রলেপটা এটা আমি লিখলাম না জায়গা স্বল্পতার কারণে। 1 বর্গমিটার খরচ হয় এতটুকু লিখলাম। খরচ হচ্ছে 50 পয়সা। 50 পয়সা না লিখে আমি একবারে লিখি 50-এর সাথে, আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 50-এর সাথে যদি আমরা 100 গুণ দিই তাহলে আমাদের টাকাতে চলে আসবে। মানে টাকা আসে কত? সম্ভবত 0.5 টাকা। এখন তাহলে টোটাল বর্গক্ষেত্র কত ছিল? 192 বর্গমিটার এ খরচ হয়। 1 বর্গমিটারে যে কত টাকা খরচ হয় 192 অবশ্যই বেশি হবে, আর বেশি হলে সবসময় আমরা গুণ দিই। কাজ শেষ, এত টাকা গুণ দিলে কত আসে? 0.5 ইন্টু 192, 96 টাকা। ঠিক আছে, আমাদের প্রশ্নের উত্তর 96 টাকা। এটাই আমার উত্তর। খুবই সহজ ছিল। এই অঙ্কটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং একটু ক্রিটিক্যাল কিছু যদি বলি ক্যালকুলেশন বা একটু চিন্তা ভাবনার প্রয়োজন আছে এমন কিছু অঙ্ক যেগুলো আমাদের এই টেস্ট পরীক্ষায় আসার মতো, সেটা হচ্ছে খ নাম্বারটা। এই যে খ নাম্বারটা একটু আমরা একটু কেয়ারফুলি করার চেষ্টা করবো। আমি যতদূর সম্ভব ছিল আমার পক্ষে আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। আর এইভাবে আমরা আশা করি প্রত্যেক দিন আমি একটা করে অন্তত সৃজনশীলের সমাধান দেওয়ার চেষ্টা করবো, যাতে আমাদের কিছুটা পরিমাণ হলেও যারা এসএসসি পরীক্ষার্থী আছে তাদের উপকার হয়। সুতরাং আজকের সলিউশনটা এই পর্যন্তই। যদি কারো কোনো কমপ্লিমেন্ট থাকে বা স্যার এটা সলভ করেন বা ভাইয়া এটা সলভ করা আমাদের প্রয়োজন বা এটা প্রয়োজন, তাহলে অবশ্যই আমাকে জানাবেন অন্তত যে কোনোভাবে। সবাই এই ভিডিওটা মূলত ইউটিউব এবং পেজেই দেওয়া হবে। তা আমরা এটা একটু জানানোর চেষ্টা করবো, যদি কারো কোনো চ্যাপ্টারের সমস্যা থাকে এবং এটা যদি আমার বলতে চান যে ভাই এটা একটু সলভ করে দেবেন, স্যার এটা সলভ করবেন, আমি আমার সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করবো। সুতরাং এখন সবাই ভালো থাকবেন, আশা করি একটা ভালো আমরা সুযোগ করতে পারবো এই প্রত্যেক দিন এই সৃজনশীল সলভ করার মাধ্যমে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সালাম আলাইকুম।